অবশ্য প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে বাংলাদেশের মানুষের কোনো উপকার না হলেও কপাল খুলে যায় ইউনূসের। গ্রামীণ ব্যাংকের নামে আসা বিদেশিদের অর্থ আর ঋণ গ্রহীতাদের রক্তচোষা সুদের টাকা এসব প্রতিষ্ঠানের নামে হস্তান্তর করতে শুরু করে ইউনূস। গ্রামীণ ব্যাংক থেকে ফান্ড সরানোর পর ইউনূস মূল প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকে ছুড়ে ফেলেন। আগেই বলেছে, গ্রামীণ ব্যাংক যেহেতু সরকারি অধ্যাদেশের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল, সে কারণে গ্রামীণ ব্যাংকের সাথে থাকলে সরকারি এসব নিয়মনীতি মেনে চলতে হতো। যে কারণে ইউনূস গ্রামীণ ব্যাংকের অর্থ সরিয়ে নিয়ে গ্রামীণ ফান্ড এবং গ্রামীণ কল্যাণ নামে দুটি প্রতিষ্ঠানের স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করেন। কিন্তু গ্রামীণ ফান্ড এবং গ্রামীণ কল্যাণ নামে দুটি প্রতিষ্ঠানের মাদার প্রতিষ্ঠান যেহেতু গ্রামীণ ব্যাংক, সেহেতু আইনত এই প্রতিষ্ঠান দুটো গ্রামীণ ব্যাংকের অঙ্গ প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত। অতএব দেশের বিদ্যমান আইন অনুযায়ী প্রতিষ্ঠানগুলো চলতে বাধ্য ছিল। কিন্তু ডক্টর ইউনূস নিজেকে আইনের ঊর্ধ্বে ভাবতে শুরু করেন। ঠিক তখনই খেলাটা শুরু হয়। বিদ্যমান আইনে গ্রামীণ ব্যাংকের অঙ্গ প্রতিষ্ঠান হবার কারণে গ্রামীণ ফান্ড এবং গ্রামীণ কল্যাণের পরিচালনা পর্ষদে গ্রামীণ ব্যাংকের প্রতিনিধি থাকা বাধ্যতামূলক। কিন্তু 2021 সাল থেকে এই প্রতিষ্ঠান দুটিতে গ্রামীণ ব্যাংকের প্রতিনিধি থাকতে দেয়নি ইউনূস। গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী এই দুটি প্রতিষ্ঠানের চেয়ারম্যান হবেন গ্রামীণ ব্যাংকের মনোনীত ব্যক্তি। কিন্তু ডক্টর ইউনূস জোরপূর্বক গ্রামীণ কল্যাণ এবং গ্রামীণ ফান্ডের চেয়ারম্যানের পদ ছাড়তে অস্বীকৃতি জানান। এরপরেই শুরু হয় ডক্টর ইউনূস এবং সরকারের সাথে দ্বন্দ্ব। হাসিনার সাথে এই দ্বন্দ্ব হয়তো এত প্রকট হতো না যদি না ডক্টর ইউনূস 111-এর সময় -2 ফর্মুলায় যুক্ত হতেন। তবে দুই শয়তানের যুদ্ধটা যথেষ্ট উপভোগ্য ছিল বাংলাদেশের মানুষের জন্য। প্রতিহিংসা নেয় ডক্টর ইউনূস এবং এমডি পদের জন্য পদ্মা সেতুর মতো সেতুর টাকা বন্ধ করেছে, তাকেও আবার পদ্মা নদীতে দিয়ে 2টা চুবনি দিয়ে উঠাই নেওয়া উচিত, মরে যাতে না যায়। একটু পদ্মা নদীতে চুবনি দিয়ে সেতুতে তুলে দেওয়া উচিত, তাহলে যদি এদের শিক্ষা হয়। হাসিনা ব্যক্তিগত আক্রমণ দেখালেও ডক্টর ইউনূসের বিরুদ্ধে অভিযোগ ছিল সুনির্দিষ্ট। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, ডক্টর মোহাম্মদ ইউনূসের সাউথ ইস্ট ব্যাংকের 02121002002006 নম্বরের অ্যাকাউন্টে 2000 সাল থেকে 2023 সাল পর্যন্ত 118,27,76,368 টাকা বিদেশি অনুদান এসেছে। এ অর্থের প্রায় অর্ধেক 47,89,96,652 টাকা এসেছে 111 সরকারের সময়ে। ধারণা করা হয় ইউনূসকে ক্ষমতায় বসাতেই এই অর্থ বিনিয়োগ করেছিল বিদেশিরা। তবে ক্ষমতায় বসতে না পারলেও 2005-06 ট্যাক্স ইয়ার থেকে শুরু করে 2022-23 ট্যাক্স নিষ্ঠার সাথে পালন করে গিয়েছেন। প্রিয় দেশবাসী, বিগত 18 মাস আমার উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন শেষে একটি নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রাক্কালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে আজ আমি আপনাদের কাছ থেকে বিদায় নেবার জন্য উপস্থিত হয়েছি। মুখে মধুওয়ালা ইউনূসের ভেতরটা কত বিষাক্ত সেটা খাতা কলমে একটু বুঝিয়ে আসি চলুন। ডক্টর ইউনূস সম্পর্কে ভালোভাবে জানতে হলে গোড়া থেকে অনুসন্ধান শুরু করতে হবে। গরিবের মানবিক সুদখোর মহাজন বাংলাদেশের দরিদ্র মানুষকে ব্যাংকের মালিক বানিয়ে দেওয়ার স্বপ্ন দেখিয়ে অত্যাধুনিক এক সুদের ব্যবসা শুরু করেছিলেন। শুরুতে বিদেশি এনজিওগুলো ইউনূসের ব্যাংকে অর্থায়ন করে এক অভিনব শর্তে। গ্রামীণ ব্যাংকের লোন পেতে হলে একমাত্র নারীদেরকেই সেই লোনের জন্য আবেদন করতে হবে। এখানে পুরুষের কোনো জায়গা নেই। এনজিওগুলোর উদ্দেশ্য ছিল বাংলাদেশের নারীদেরকে রাস্তায় নামিয়ে আনার। ইউনূসের প্রয়োজন ছিল সহজ রাস্তায় পয়সা কামানো। মানবিক ব্যাংকের কথা বলা হলেও বাংলাদেশের বিদ্যমান যে কোনো ব্যাংকের চেয়ে কঠিন শর্ত জুড়ে দেওয়া হতো চুক্তিপত্রে। স্ত্রীদের নামে লোন নেওয়া হলেও সেই লোনের টাকা পরিশোধে ব্যর্থ হলে স্বামীর ঘরে টিনের চাল, গরু, মহিষ, এমনকি জমির ফসল পর্যন্ত তুলে নিয়ে যাওয়া হতো। মহাজন ইউনূসের ঋণের চাপে পিষ্ট হয়ে সারা দেশে অন্তত 450 মানুষ আত্মহত্যা করে, যাদের সবাই নারীদের নামে এসব ঋণ দেওয়া হলেও আত্মহত্যা করা এসব মানুষগুলো সকলেই পুরুষ। গ্রামীণ ব্যাংকের ঋণের টাকা শোধ করতে না পেরে গৃহবধূর আত্মহত্যার ঘটনা আজও মানুষের মুখে মুখে। সেই সাথে ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের সাথে পরকীয়ায় জড়িয়ে সংসার ভেঙেছে অনেক অসহায় গরিব মানুষের। বিদেশিদের কুপরামর্শে ইউনূসের নিষ্ঠুর এই ব্যাংকের যাত্রা শুরু হয়েছিল 1983 সালে। তবে বিদেশিদের এই কুমতলব যেন প্রকাশ না পায়, সে কারণে শুরুতে মাত্র 3 কোটি টাকা নিয়ে ইউনূস তার সুদের ব্যবসা শুরু করে। এর মধ্যে 1,80,00,000 টাকা ছিল সরকারের, বাকি 1,20,00,000 টাকা ছিল ঋণ গ্রহীতাদের। জনদরদি ইউনূসের ব্যক্তিগত কোনো টাকা ছাড়াই শুরু হয় কথিত গরিবের ব্যাংকের যাত্রা।
এরপর দৃশ্যপটে আসে দাতা সংস্থাগুলো। তারপর থেকেই শুরু হয় ডক্টর ইউনূসের ২ নম্বরই। যেহেতু সরকারি অধ্যাদেশের মাধ্যমেই গ্রামীণ ব্যাংক নামক প্রতিষ্ঠানটির জন্ম হয়েছে, সে কারণে দাতা সংস্থাগুলোর অনুদানের অর্থ যদি প্রতিষ্ঠানের নামে আসে তাহলে ইউনূসের সব অর্থ আত্মসাৎ করার সুযোগ থাকত না। কারণ লভ্যাংশ সরকার এবং ঋণ গ্রহীতাদের মাঝে ভাগাভাগি করতে হতো। কিন্তু ইউনূসের মূল টার্গেট ছিল ব্যাংকের লভ্যাংশ এবং দাতাদের ওই টাকা পুরোটা একাই আত্মসাৎ করা। যে কারণেই দাতাদের অনুদানের অর্থ দিয়ে প্রথমে সোশ্যাল ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড গঠন করে প্রতারক ইউনূস। এরপর ১৯৯৪ সালে গ্রামীণ ফান্ড নামের একটি লিমিটেড কোম্পানি গঠন করা হয় এবং এই কোম্পানিতে আগের ফান্ডের ৫০ কোটি টাকা হস্তান্তর করা হয়। গ্রামীণ ব্যাংক সরকারি প্রতিষ্ঠান হলেও এর ব্যবস্থাপনা পরিচালক হিসাবে একাই সব সিদ্ধান্ত নিতেন ডক্টর ইউনূস। ইন্টারিম সরকারের মতো গ্রামীণ ফান্ডের পরিচালনা পর্ষদও গঠন করা হয়েছিল ইউনূসের আত্মীয় স্বজন এবং পরকীয়া প্রেমিকাদের নিয়ে। একের পর এক নতুন নতুন ফান্ড গঠন করে অর্থ হস্তান্তরের বিরুদ্ধে নিজের তৈরি পরিচালনা পর্ষদের কেউ কিছু না বললেও বিপত্তি বাধায় বিদেশি দাতা সংস্থাগুলো। যে কারণে পরের ২ বছর আর নতুন কোনো ফান্ড হস্তান্তর করতে পারেনি ইউনূস। ১৯৯৬ সালের ২৫শে এপ্রিল দেশে যখন রাজনৈতিক অস্থিরতা চলছিল, সেই ফাঁকে ইউনূস আবারও গ্রামীণ ব্যাংকের বোর্ড সভায় গ্রামীণ ব্যাংকের সদস্য ও কর্মীদের কল্যাণের নামে কোম্পানি আইন ১৯৯৪ এর আওতায় গ্রামীণ কল্যাণ নামে নতুন আরেকটি শাখা প্রতিষ্ঠানের অনুমোদন করিয়ে নেয়। শুনতে শ্রুতি মধুর হলেও গ্রামীণ কল্যাণ নামে যে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করা হয়েছিল সেটিও ডক্টর ইউনূসের আরেকটি প্রতারণার ফাঁদ। শুরুতে যেভাবে গ্রামীণ ব্যাংক থেকে গ্রামীণ ফান্ডে ৫০ কোটি টাকা হস্তান্তর করা হয়েছিল, ঠিক একইভাবে গ্রামীণ ব্যাংকের সোশ্যাল অ্যাডভান্সমেন্ট ফান্ড থেকে গ্রামীণ কল্যাণে অবৈধভাবে ৬৯ কোটি টাকা হস্তান্তর করা হয়। মেমোরেন্ডাম অফ আর্টিকেল অনুযায়ী গ্রামীণ কল্যাণের ৯ সদস্যের পরিচালনা পর্ষদের ২ জন সদস্য গ্রামীণ ব্যাংকের মনোনীত প্রতিনিধি। এছাড়া গ্রামীণ কল্যাণের চেয়ারম্যানও হবেন গ্রামীণ ব্যাংকের মনোনীত একজন। ডক্টর ইউনূসও গ্রামীণ ব্যাংকের মনোনীত প্রতিনিধি হিসেবেই গ্রামীণ কল্যাণের চেয়ারম্যান হন। এ যেন এক শেয়ালের মুরগি ভাগাভাগির গল্প। ততদিনে দাতা সংস্থাগুলোর আসল উদ্দেশ্য পূরণ হতে শুরু করেছে। নারীরা এখন ঘর থেকে বেরিয়ে কিস্তি দেয়া নেয়ার নামে মন দেয়া নেয়াও শুরু করেছে। যে কারণে তাদের টাকা কোথা থেকে কোথায় হস্তান্তর হচ্ছে তা নিয়ে তাদের আর তেমন মাথা ব্যথা নেই। যে কারণে ডক্টর ইউনূস গ্রামীণ কল্যাণের একক মালিকানা উপভোগ করতে থাকেন। এই গ্রামীণ কল্যাণের মাধ্যমেই তিনি গড়ে তোলেন একের পর এক মোট ১৩টি প্রতিষ্ঠান। এদিকে গ্রামীণ ফান্ডের বিপরীতে গঠন করা হয় আরও ১৫টি প্রতিষ্ঠান, যেসব প্রতিষ্ঠান প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল গ্রামীণ ব্যাংকের টাকা হস্তান্তর করে গ্রামীণ ব্যাংকের টাকা নাম সর্বস্ব এসব প্রতিষ্ঠানে হস্তান্তর করা। এসব নাম